হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিওর সাকসেস ক্লাসেস। আমি কমল চার তোমাদের আজ ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর সম্পূর্ণ সমাধান করব। আজ আমরা ইংলিশ এবং ম্যাথামেটিক্স অংশ নিয়ে আলোচনা করব। যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলটাতেই তোমাদের ক্লাসের সমস্ত লেসনের ওপরে বাংলায় অনুবাদ এবং এক্সারসাইজের সমাধান, এক্সপ্লেনেশন সমস্ত কিছুই পাবে। এছাড়াও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর সমাধানের উপরে ভিডিও নিয়মিত আপলোড হতে থাকবে। তাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে ক্লাসগুলো সময় মতো পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, ক্লাস 7 ইংলিশ। আজ আমরা ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 করব ইংলিশ পোর্শনের। এছাড়াও আমি ম্যাথামেটিক্স পার্টসের ওপরেও সমাধানমূলক ক্লাস পাবলিশ করছি, সেটা দেখতে আমার ভিডিওগুলো ফলো করো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। দেখো প্রশ্নটার মানেটা কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ এই প্যাসেজটা দিয়েছে এটা খুব মন দিয়ে পড়তে বলেছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা খুব তাড়াতাড়ি পড়ে নেবো, মানেটা বুঝে নেবো, এবং তাতে কী হবে পরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার উত্তরগুলো আমরা খুঁজে বের করতে বা লিখতে সুবিধা হবে। তাহলে আমরা পড়তে শুরু করি। কী বলেছে না, অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, মানে কি, এবং সে তার কোটটা খুলে ফেলতো, অ্যান্ড বিগিন এবং শুরু করতো। He would send the girl out for 6 pence worth of nails, and then one of the boys after her to tell her what size to get. কি বলছে, 6 pennies worth মানে কি 6 পয়সা দামি। ওইটাকে ছোট্ট করে দেখো, 6 pence worth লিখেছে, 6 pennies worth মানে ইংরেজদের দেশের পয়সাকে পেনিস বলে, তাই 6 pence worth মানে 6 পয়সা দামি। কী বলেছে মানেটা দেখো, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth অফ নেলস। সে তারপরে কী করতো না, মেয়েটাকে পাঠাতো 6 পয়সা দামি পেরেক কিনতে, নেলস মানে পেরেক। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং আরেকটা ছেলেকেও তার পেছনে পেছনে পাঠাতো, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, যে কী সাইজের পেরেকটা কিনবে সেটা বলার জন্য আরেকটা ছেলেকে তার পেছনে পাঠাতো। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, শাউট মানে চিৎকার করা, আর উইল হচ্ছে কি একজনের নাম, তাহলে সে চিৎকার করে উইল বলে একজনের নাম ধরে বলতো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, তুমি এখন যাও এবং আমার জন্য আমার হ্যামার অর্থাৎ আমার হাতুড়িটা নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম বলে আরেকজনের নাম ধরে তাকেও সে বলতো, কী বলতো, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, অর্থাৎ সেই যেটা স্কেলের মতো একটা লম্বা একটা দণ্ড যেটা দিয়ে সরলরেখা আঁকা যায়, সেই সরলরেখা আঁকা যে রুল সেটা আনতে বলতো। তাহলে টমের নাম ধরে সে কী বলতো, এবং টম তুমি আমার জন্যে রুল কার্ডটা এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। দেখো স্টেপ ল্যাডার মানে কি, সিঁড়ি, দুদিক থেকে দুটো সিঁড়ি মাঝখানে যুক্ত হয়েছে খানিকটা ইংরেজি অক্ষর এর মতো, তো সেটার উঠে বাড়ির ভেতরে কাজ করা যায়। তো এক্ষেত্রে ওই স্টেপ ল্যাডারের কথা বলা হয়েছে। আর কিচেন চেয়ার মানে রান্নাঘরে বসে রান্না করে, যে বিদেশে তো কিচেনে চেয়ারে বসে রান্না করে, সেই কিচেন চেয়ারের কথা বলা হয়েছে। দেখো আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার ওই স্টেপ ল্যাডারটাও দরকার, আমার ওই স্টেপ ল্যাডারটাও চাই। অ্যান্ড আই হ্যাড বেটার এ কিচেন চেয়ার টু, এবং আমার জন্য ভালো হয় আর একটা কিচেন চেয়ার নিয়ে এলেও ভালো হয়, এটাও বললো। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। দেখো কীরকম হুকুম চালিয়ে আবার কথা বলছে। দেখো মারিয়া তার স্ত্রীর নাম ধরে মারিয়া বলে বলছে, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি যেও না, বিকজ কেননা আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার একজন মানুষের দরকার, টু হোল্ড মি দ্য লাইট, আমাকে আলো দেখানোর জন্য একজন মানুষের দরকার। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড। কী বলছে দেখো, হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন ওই মেয়েটাকে বাজারে পাঠিয়েছিল, সে বাজার থেকে যখন
ওই পেরেক নিয়ে চলে আসে, পেরেক কিনে নিয়ে আসে, তখন কি করতে হয়, হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেন, তাকে অবশ্যই আবার যেতে হয় ফর এ বিট অফ পিকচার কোড। পিকচার কোড মানে কি, ওই যে ফ্রেমে বন্দি ছবি দেওয়ালে ঝোলাচ্ছে, তো তার জন্যে সুতোর দরকার হবে, তাই সেই সুতো কিনতে আবার তাকে পাঠিয়েছে। তাই বলেছে শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কোড, তাকে আবার ওই ফ্রেমে বন্দি যে ছবিটা ঝোলানোর জন্য সুতোর দরকার হবে, তার জন্য আবার তাকে যেতে হয়। টম টম ওয়ার্স টম, টম ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। কি বলছে দেখো, টম বলে একটা ছেলে, তার নাম ধরেও ডাকাডাকি করছে, হাঁকডাক করছে কীরকম, টম ওয়ার ইজ টম, টম তুমি কোথায়, টম ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো, আই শ্যাল ওয়ান্ট ইউ, আমার তোমাকেও দরকার, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তুমি হাতে ধরে ওই পিকচারটাকে আমাকে তুলে ধরিয়ে দাও। আসলে দেওয়ালে একটা ফ্রেমে বন্দি ছবি টাঙানোর জন্য কত কী কাণ্ড করছে দেখো, কতজন মানুষের দরকার হচ্ছে তার। একটা মজার গল্প ছোট্ট অংশ তুলে ধরা হলো, এটার এবারে প্রশ্নোত্তর হবে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এবার অ্যাক্টিভিটি 1 শুরু হয়ে গেল। কি প্রশ্নে বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক সেটাকে টিক চিহ্ন দিতে হবে। দ্য নেলস কস্ট 5 pennies, 6 pennies, 7 pennies। পেনিস মানে পয়সা, নেলস মানে পেরেক, কস্ট মানে দাম। দ্য নেলস কস্ট মানে পেরেকগুলোর দাম কত, সেটা 3টে অপশান দিয়েছে, 5 pennies, 6 pennies, 7 pennies। সঠিক উত্তর হবে 2-এর দাগে 6 pennies। আমরা গল্পটার মধ্যে দেখেছিলাম যে পেরেকটার দাম 6 pennies, তাই আমরা 2 নম্বরটাকেই টিক চিহ্ন দিচ্ছি। আর তাহলে উত্তরটা কী হবে, দ্য নেলস কস্ট 6 pennies. Before beginning his job, Uncle Pojar would took off his coat, drink tea, buy some nails. দেখো কি মানে বলেছে, বিফোর বিগিনিং হিজ জব, জব মানে কাজ, তার কাজটা শুরুর আগে আঙ্কেল পোজার কী করতো, 3টে অপশন দিয়েছে, টুক অফ হিজ কোট, তার কোটটা খুলে নিত, ড্রিঙ্ক টি, চা খেত, 3 নম্বর, বাই সাম নেলস, কিছু পেরেক কিনতো। তো আমরা এর মধ্যে 1-এর দাগেরটাকেই টিক চিহ্ন দেবো। কেন না, আমরা যখন গল্পটা পড়েছি তখন দেখেছিলাম সবার আগে আঙ্কেল পোজার কী করেছিল না, তার কাজ শুরুর আগে তার কোটটাকে খুলে নিয়েছিল। দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং কিচেন চেয়ার, সাম মোর নেলস, দ্য কর্ডস। দেখো কি বলেছে না, দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং, মেয়েটাকে আবার যেতে হতো বাইরে, টু ব্রিং নিয়ে আসতে, কি নিয়ে আসতে, কিচেন চেয়ার নিয়ে আসার জন্য, সাম মোর নেলস আরও বেশি পরিমাণে পেরেক আনার জন্য, দ্য কর্ডস অর্থাৎ সুতো আনার জন্য। তা আমরা এর মধ্যে সিটাকে টিক দেবো, কেননা ওটাই সঠিক। আমরা গল্প পড়তে গিয়ে দেখেছিলাম যে মেয়েটা পেরেক তো নিয়ে এলো, তাকে আবার ফিরে পাঠানো হয়েছিল ওই টাঙানোর জন্য, সুতো কেনার জন্য, তাহলে সিয়ের দাগেটাই ঠিক। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস অর স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট। কী বলেছে অ্যাক্টিভিটি 2-তে, যে সঠিক বাক্য হলে টি লেখো আর ভুল হলে এফ লেখো বক্সের মধ্যে, এবং তার সঙ্গে করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট বা সেন্টেন্সটাও লিখতে হবে টেক্সটের ভেতর থেকে। Uncle Pojar asked Aunt Maria to assist him with the chair, supporting statement। তাহলে কি বলেছে, আঙ্কেল পোজার আন্ট মারিয়াকে বলেছিলেন অ্যাসিস্ট করার জন্য, অর্থাৎ সাহায্য করার জন্য, উইথ দ্য চেয়ার নিয়ে সাহায্য করার জন্য। এটা কি সত্যি? অবশ্যই নয়, এটা ফলস। এটার পাশে আমরা ফলস লিখব, কেননা আমরা দেখেছি যে আঙ্কেল পোজার মারিয়া আন্টিকে আলো দেখাতে বলেছিলেন। তাই সাপোর্টিং স্টেটমেন্টটা কি বলবো আমরা এখানে, সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় কি লিখব, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। 2 persons were engaged to bring the nails, সাপোর্টিং স্টেটমেন্ট। মানেটা কি বলছে দেখো, 2 persons were engaged to bring the nails, মানে পেরেকটা আনবার জন্য 2টো মানুষকে নিযুক্ত করা হয়েছিল, অর্থাৎ 2টো মানুষকে কাজে লাগানো হয়েছিল। এটা আমরা অবশ্যই টি লিখবো, অর্থাৎ ট্রু।
কেননা এটা সত্যি কথা। আমরা গল্পের মধ্যে দেখেছি যে মেয়েটাকে পাঠানো হলো পেরেক আনার জন্য, এবং তার সঙ্গে আবার একটা ছেলেকেও পাঠানো হয়েছিল যে সেই মেয়েটাকে মনে করিয়ে দেবে যে কী সাইজের পেরেক আনবে। তাহলে দুজন হয়ে গেল না? এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট আমরা টেক্সট থেকে খুঁজে নেব এবং লিখব কি, হি উড সেন্ড দ্য গার্ল out for 6 pence worth of nails, and then one of the boys after her to tell her what size to get. এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with proper form of verbs given in the brackets. One is done for you. অ্যাক্টিভিটিতে কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্বস, যে ভার্ব বা ক্রিয়াপদগুলো রয়েছে তার প্রপার ফর্মে লিখে ওই শূন্যস্থান পূরণ করতে হবে। ইউর এক্সামিনেশন ইজ ড্যাশ অন, ড্যাশে কি হবে, তার জন্য একটা ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে গো। তাহলে কি হতে পারে, দেখতে পাচ্ছি যে ইজ লেখা আছে, মানে বি ভার্ব দেওয়া আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, মানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ইউর এক্সামিনেশন ইজ গোয়িং অন, তাহলে শূন্যস্থানটা কি বসাবো, গোয়িং, তাহলে ইউর এক্সামিনেশন ইজ গোয়িং অন। ইট ড্যাশ ওভার ইন 10 days অর সো, দেখো এখানে যে শূন্যস্থানটা রয়েছে তার পাশে একটা ব্র্যাকেটে আছে বি, অর্থাৎ বি ভার্ব বসাতে হবে। তাহলে বি ভার্বে কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি, এগুলো সব হয়, এগুলোকে বি ভার্ব বলে। তাহলে কি বসাবে এখানে, ইট উইল বি ওভার ইন 10 days অর সো, এটা 10 দিন বা তার মতো কাছাকাছি সময়ে এটা শেষ হয়ে যাবে। কোনটা, ওই পরীক্ষাটা, এক্সামিনেশন যেটা চলছে এর আগেরটাই বলেছিল। তো এখানে তাহলে কি লিখবো, ইট উইল বি। ইট ড্যাশ দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ওয়েল, প্রথম ব্ল্যাঙ্কটার পাশে একটা ব্র্যাকেটে আছে হোপ, একটা ভার্ব হোপ, এর মানে হচ্ছে কি আশা করা। আর দ্বিতীয় ব্র্যাকেটে কি আছে, দ্বিতীয় যে ব্ল্যাঙ্কের পাশে ব্র্যাকেটটা তাতে লেখা আছে ডু, মানে করা। তো তাহলে আমরা এই ভার্বগুলো প্রপার ফর্ম দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। প্রথমটা কি বসাবো, ইজ হোপড, আর দ্বিতীয়টা কি বসাবো, উইল ডু। দেখো তখন কি মানেটা দাঁড়াবে, সেই পরীক্ষা হচ্ছে না এক্সামিনেশন, সেটা সম্বন্ধে বলা হয়েছে। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয়েছে যে মেনি অফ ইউ উইল ডু ওয়েল, তোমাদের মধ্যে অনেকেই ভালো ফল করবে। However, after the examination, everyone dash for the day when the result dash. দেখো প্রথম যে ব্ল্যাঙ্কটা আছে তার পাশে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে ওয়েট, মানে প্রতীক্ষা করা বা অপেক্ষা করা। আর দ্বিতীয় যে ব্ল্যাঙ্ক আছে তার পাশে একটা ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, দেখো সেটা পাবলিশ, পাবলিশ মানে প্রকাশিত হওয়া, প্রকাশ করা। তো এই দুটো ভার্বের প্রপার ফর্ম দিয়ে ব্ল্যাঙ্ক ফিল করতে হবে। এর জন্য আমরা আগে মানেটা বুঝে নেব। হাউ এভার আফটার দ্য এক্সামিনেশন, পরীক্ষার পরে যদিও, এভরিওয়ান উইল ওয়েট, প্রত্যেকে অপেক্ষা করবে, তাহলে এটা ফিউচার টেন্সে উইল ওয়েট বসিয়ে দেবো। ফর দ্য ডে, কী জন্য অপেক্ষা করবে, ফর দ্য ডে একটা দিনের জন্য, কোন দিন, ওয়েন দ্য রেজাল্ট উইল পাবলিশড, উইল বি পাবলিশড করবে এটাকে, ওয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, যখন কিনা ফলটা প্রকাশিত হবে, তাহলে দ্বিতীয়টা হবে উইল বি পাবলিশড। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে আবার পুনরায় লিখতে বলেছে, অ্যাজ ডাইরেক্টেড, যেমন কিনা করতে বলেছে এইরকম পরিবর্তিত করে আবার লিখতে হবে। তাহলে দেখা যাক কি আছে, হোয়াট এ ফুল ইউ আর টার্ন ইনটু এ স্টেটমেন্ট। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছি, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা। তো এটাকে কি করব না, টার্ন ইনটু এ স্টেটমেন্ট, এটাকে একটা স্টেটমেন্ট করতে হবে, অর্থাৎ এটাকে চেঞ্জ করতে হবে। আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব, যার মধ্যে কোনো বিস্ময় থাকবে না, একটা সাধারণ সিম্পল সেন্টেন্স। তাহলে কি করা যেতে পারে, একই মানেরও হতে হবে। উত্তরটা হবে ইউ আর সো ফুল, তুমি খুবই বোকা।
দেখো প্রশ্নে দেওয়া ছিল হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, কি বোকা মানে একটা অবাক হয়ে বলছিল, কিন্তু তার মানেটা এখন যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখলাম যে স্টেটমেন্টটা ইউ আর সো ফুল, দুটো একই মানে, অর্থাৎ উত্তরটা এটাই হবে। আর একটা কথা, বিস্ময়সূচক চিহ্নটা তুলে নেবে এবং একটা ফুল স্টপ দিতে হবে, সেটা খেয়াল রাখবে। সো ইউ আর সো ফুল। হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েসে করলে কি দাঁড়াবে, লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল, এটা প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা কি লিখবো উত্তর, লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল। শি ইজ এ হ্যাপি ওম্যান টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে শি ইজ এ হ্যাপি ওম্যান, এটাকে আমরা কি বলেছি, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, একটা জটিল বাক্য তৈরি করতে হবে। তো শি ইজ এ হ্যাপি ওম্যান মানে কি, তিনি হলেন একজন সুখী মহিলা। এটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে করি তখন কি হবে, শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, মানে কি তিনি হলেন একজন মহিলা যিনি কিনা সুখী। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে উত্তরটা কি হবে, শি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি। Activity 5. Suppose one day you and your brother undertook a task of hanging a picture on the wall of your room. Write in your own words all the funny things that both of you did during the work in 5 complete sentences. দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, সাপোজ মানে ধরা যাক, ওয়ান ডে একদিন, ইউ অ্যান্ড ইউর ব্রাদার তুমি এবং তোমার ভাই, আন্ডারটুক এ টাস্ক একটা কাজ নিয়েছিলে, অফ হ্যাঙ্গিং এ পিকচার একটা ছবিকে ঝোলানোর জন্য, অন দ্য ওয়াল অফ ইউর রুম তোমার রুমের দেওয়ালে ঝোলানোর জন্য। তাহলে ধরা যাক একদিন তুমি এবং তোমার ভাই দুজনে মিলে একটা ছবিকে দেওয়ালে ঝোলানোর জন্য কাজ নিয়েছিলে। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস বলছি যে তুমি তোমার নিজের ভাষায় লেখো অল দ্য ফানি থিংস সমস্ত মজাদার জিনিসগুলো, দ্যাট বোথ অফ ইউ ডিড তোমরা দুজনে মিলে করেছো, ডিউরিং দ্য ওয়ার্ক এই কাজ করার সময়, ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ 5টা সম্পূর্ণ বাক্যে। তাহলে এটাকে আমরা নিজেদের মতো করে আমরা লিখব, 5টা খুব সুন্দর সুন্দর ছোট ছোট সেন্টেন্স করব যাতে বুঝতে পারা যায় এবং সেই সঙ্গে সমস্ত ঘটনাটাকে উল্লেখ করা যায়, মজাদার ঘটনাগুলো উল্লেখ করতে হবে এবং 5টা সেন্টেন্সে করতে হবে। এটা মাথায় রাখলাম। তাহলে দেখা যাক, আমরা তাহলে শুরু করি। উই ওয়ার টু শর্ট টু রিচ দ্য প্লেস দ্য পিকচার টু বি হাং অন। প্রথম সেন্টেন্সটা আমরা লিখব উই ওয়ার টু শর্ট, আমরা খুবই কম উচ্চতার ছিলাম, টু রিচ দ্য প্লেস দ্য পিকচার টু বি হাং অন যেখানটায় ছবিটা ঝোলাতে হবে সেখানে পৌঁছানোর ব্যাপারে আমরা খুবই কম উচ্চতার ছিলাম। সো উই ইউজড এ চেয়ার, এর পরের সেন্টেন্সটা আমরা কি লিখব না, সো উই ইউজড এ চেয়ার মানে সুতরাং আমরা একটা চেয়ার ব্যবহার করলাম। কেননা দেখো দেওয়ালে যখন উঁচুতে কোনো ছবি টাঙাতে হয় তখন কি করতে হয় না, সেই উঁচুতে পৌঁছতে না পারলে তখন আমরা কি করি, একটা চেয়ার রেখে তার উপর দাঁড়িয়ে আমরা ছবিটা ঝুলাই। তো সেটার জন্যই কী করা হয়েছে, সো উই ইউজ এ চেয়ার, সুতরাং আমরা একটা চেয়ার ব্যবহার করলাম, এটাই লিখব। হোয়েন আই স্টুড আপন ইট আই ফাউন্ড দেয়ার ওয়াজ নো নেল উইথ মি। তাহলে 3 নম্বর সেন্টেন্সটা আমরা কি লিখব, হোয়েন আই স্টুড আপন ইট আমি যখন এটার উপরে দাঁড়ালাম, এটা বলতে চেয়ারটা, তাহলে আমি যখন এটার উপরে দাঁড়ালাম, আই ফাউন্ড আমি দেখতে পেলাম, দেয়ার ওয়াজ নো নেল উইথ মি আমার সঙ্গে পেরেক নেই। এটা একটা মজাদার ব্যাপার না, যে পেরেক ঠুকে তারপর তো সেটাতে ছবি ঝোলানো হবে, তো চেয়ার আনা হলো, চেয়ার উপর দাঁড়িয়ে দেখা গেল সঙ্গে পেরেক নেই। এটা একটা মজাদার সেন্টেন্স হলো, এটা 3 নম্বর সেন্টেন্স। আফটার ফিনিশিং দ্য জব হোয়েন আই কেম ডাউন ফাইনালি আই সো দ্য পিকচার ওয়াজ আপসাইড ডাউন। একেবারে শেষের বাক্যটাই একেবারে ঘটনার ক্লাইম্যাক্স সব থেকে মজাদার। দেখো এটাই বানাবো আমরা 5 নম্বর সেন্টেন্স। কি বলছি,
আফটার ফিনিশিং দ্য জব মানে পুরো কাজটা শেষ করার পরে ওয়েন আই কেম ডাউন আমি যখন নেমে এলাম ফাইনালি আই সো শেষ পর্যন্ত আমি দেখলাম দ্য পিকচার ওয়াজ আপসাইড ডাউন ছবিটা উল্টো হয়ে গেছে, নিচের দিকটা উপর দিকটা নিচে, তাই বলছে আপসাইড ডাউন। এটা একটা খুব মজাদার একটা সেন্টেন্স হলো। তো এটাই হলো আমাদের 5 নম্বর সেন্টেন্স। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি আঁকতে বলেছে যেটা কিনা তুমি দেখেছো, অভিজ্ঞতা আছে সেই ধরনের। কিসের না, একটা ল্যান্ডস্কেপ এবং তার উপর একটা রেইনবো। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নিজেদের মনের মতো করে একটা ছবি এঁকে নিও। সো স্টুডেন্টস, আশা করি তোমাদের আজকের এই ক্লাস ভালো লেগেছে আর তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং এবার তোমরা নিজেরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর লিখতে সমর্থ হবে। আমার এই চ্যানেলটিতে প্রতিটি লেসনের এক্সপ্লেনেশন, বাংলায় অনুবাদ, এক্সারসাইজগুলোর সমাধান, মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান সমস্তই পাবে। আর যাতে সেগুলো সময় মতো তোমরা পেয়ে যাও এই জন্য অতি অবশ্যই আমার এই চ্যানেল শিওর সাকসেস ক্লাসেস সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এতটাই, বাই বাই।